আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচে যারা আছো, বর্তমানে হচ্ছে এইচএসসি 28। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। কিছুদিন আগেই তোমাদের এসএসসি রেজাল্ট দিয়েছে এবং বর্তমানে তোমরা হচ্ছে কি একটা সুন্দর ভেকেশন কাটাচ্ছ, ছুটি কাটাচ্ছ, মামার বাড়ি, নানা বাড়ি, দাদা বাড়ি গিয়ে ছুটি কাটাচ্ছ। তো এসএসসি রেজাল্টের পরে আমাদের আরেকটা গুরু দায়িত্ব আছে। বলো তো দায়িত্বটা কি? যে কোনো একটা কলেজে ভর্তি হওয়া, তাই তো? যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে আমার স্কুল জীবনটা পার হয়ে একটা নতুন প্রতিষ্ঠানে আমরা আরো 2 বছর পড়ালেখা করব, তাই তো? তো কেউ কেউ আছো যাদের স্কুলের সাথে কলেজ আছে, এখানে ভর্তি হয়ে যাবা। আবার কেউ কেউ আছো জেলা চেঞ্জ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবা একটা ভালো এডুকেশনের জন্য। তো এই কারণে আজকের এই ভিডিওটা। তো কিছুদিন আগে আমি আমাদের গ্রুপের মধ্যে আমি বলছিলাম যে 15 সেপ্টেম্বর থেকে যেহেতু আমাদের কলেজের ভর্তি আবেদন শুরু, তো তার আগে কিছু কলেজ নিয়ে যদি আমি তোমাদেরকে গাইডলাইন দিই যে এই কলেজটা কেন আমার জন্য বেস্ট, বা এই কলেজটা কি আদৌ আমার জন্য সুইটেবল কিনা, এই গাইডলাইন ভিডিও তোমাদের লাগবে কিনা। আলহামদুলিল্লাহ তোমাদের অনেক অনেক রেসপন্সে ভাইয়া হচ্ছে ভিডিও বানানো শুরু করছি। তো আজকে হচ্ছে আমরা সেই গাইডলাইন হিসেবে ঢাকা কলেজ সম্পর্কে কিছু তথ্য নিব, যে ঢাকা কলেজে কি আসলেই আমার পড়া উচিত কিনা, বা ঢাকা কলেজটা কি আসলে আমার পড়ার জন্য সুইটেবল কিনা, তাই তো? তো এই কলেজের রিভিউ হিসেবে আজকে কিছু কথা আমি বলবো। তো আগে একটু বলে নেই, ঢাকা কলেজ এইচএসসি 2022-এর স্টুডেন্ট ছিলাম আমি, মানে 2022 সালের যে এইচএসসি ব্যাচটা ছিল তার স্টুডেন্ট ছিলাম আমি। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তো ঢাকা কলেজে কত আসন সংখ্যা বা কাটমার্ক কততে আমি আবেদন করতে পারবো, বা আবেদন করলে চান্স পেয়ে যাব ডিরেক্ট, বা এখানে টিচারের কোয়ালিটি কেমন, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে পড়ালেখার পরিবেশ কেমন, এবং আশেপাশের পরিবেশ কিরকম, এই সবগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিও। একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করো। এরপর নেক্সট তোমরা কোন কলেজ চাও সেটাও আমাকে একটু জানাবা। ওকে, তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। তো দেখো, ঢাকা কলেজের টোটাল সিট হচ্ছে 1200। ঢাকা কলেজে টোটাল সিট হচ্ছে 1200। 1200 সিটের মধ্যে আমাদের সায়েন্সের সিট হচ্ছে 900টা, মানে 900 জন সায়েন্সের স্টুডেন্ট ঢাকা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়। এরপর আর্টসের স্টুডেন্ট হচ্ছে 150 জন ভর্তি হয়, আর কমার্সের স্টুডেন্টও 150 জন ভর্তি হয়। আরেকটা যেটা ছোট্ট জিনিস, সেটা অলরেডি সবাই জানো, তাও একটু মেনশন করে দিই। ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের কলেজ, মানে শুধুমাত্র মেইলদের কলেজ, আর মানে কোনো ছাত্রী ভর্তি হতে পারে না ঢাকা কলেজে। ওকে, আচ্ছা। তো ঢাকা কলেজে ইন্টারে মানে একাদশ শ্রেণীতে টোটাল 1200 সিট। 1200 সিটের মধ্যে 900 সিট হচ্ছে আমাদের সায়েন্স স্টুডেন্টদের, বাকি 300 সিট হচ্ছে আর্টস এবং কমার্সদের। 300-র মধ্যে 150 হচ্ছে আর্টসদের এবং কমার্সদের হচ্ছে বাকি 150। এখন আসো, কত কাটমার্ক লাগতে পারে আমার ঢাকা কলেজে ভর্তি হতে, তাই তো? আমাদের এবারের এসএসসি এক্সাম 1250 মার্কে হয়েছে, 1250 মার্কে, তাই তো? তো আমি যখন এসএসসি এক্সাম দিছি 2020 সালে, আমাদের মার্ক ছিল কত? 1300 মার্কের পরীক্ষা ছিল। শারীরিক শিক্ষা 100 মার্কের ছিল, ক্যারিয়ার শিক্ষা 50 মার্কের। তো তোমাদের এবার শারীরিক শিক্ষাটা 50 করে দিচ্ছে সব কিছু কিছু বোর্ডে, আবার কিছু কিছু বোর্ডে দেখলাম 100 রেখেছে। তো আলটিমেটলি এটা 50 মার্কেই, মানে 1250-এ তোমাদের পরীক্ষা হয়েছে। তো আমরা যখন 1300 মার্কের পরীক্ষা ছিল, বা আমাদের যখন 1300 মার্কের পরীক্ষা হয়েছিল, আমাদের ঢাকা কলেজে চান্স পেতে, আমি যদি তোমাকে 22 সালের পরিসংখ্যানটা বলি, মানে 2022-এ সরি 2020 সালে, 20 সালে যে পরিসংখ্যানটা হয়েছিল, সেখানে 1185 প্লাস থাকলে, 85 প্লাস আউট অফ 1300, 1300-র মধ্যে 1185 প্লাস পেলে হচ্ছে আমার, মানে আমার ব্যাচমেট যারা ছিল তারা চান্স পেয়েছে, ঠিক আছে? তো এখন 2026 সালে এসে যদি আমি বলতে চাই, তোমাদের পরীক্ষা হয়েছে কততে? 1250, তাই না? 1250 মার্ক। আচ্ছা, তো 1250-এর মধ্যে যারা হচ্ছে 1200 প্লাস পেয়েছো, 1200 প্লাস যারা, তারা হচ্ছে ইজিলি চান্স পাবা, মানে তাদের কোনো মাইগ্রেশন হওয়া লাগবে না। তারা যখন প্রথমে ঢাকা কলেজ চয়েস লিস্টের ফার্স্টে রেখে যখন আবেদন করবা, চয়েস লিস্টের ফার্স্টে যদি ঢাকা কলেজ দিয়ে আবেদন দাও, যাদের মার্ক 1200 প্লাস, তারা ইজিলি ঢাকা কলেজে চান্স পেয়ে যাবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, যারা 1200 প্লাস তারা কি ঢাকা কলেজে আবেদন করবে? অবশ্যই করবে। দেখো, নটরডেম কলেজে সবাই ভর্তি পরীক্ষা দেয়, কিন্তু চান্স কিন্তু সবাই পায় না। যারা নটরডেম কলেজে চান্স পায় না, তাদের টার্গেট থাকে নেক্সট বেস্ট যে কলেজগুলো, আমার ঢাকার মধ্যে বেস্ট যে কলেজগুলো, সেগুলো কোনো একটাই সিট এনশিওর করা। তো নেক্সট বেস্ট কলেজগুলোর মধ্যে অনেকগুলো কলেজ আছে। আমি যদি বলি
আদমজি ক্যান্টনমেন্ট, তারপর হচ্ছে ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, এরকম আরো অনেকগুলো কলেজ আছে। ঠিক আছে, তো এই যে নেক্সট বেস যে কলেজগুলো, এই কলেজগুলোতে যাদের মার্ক 1200+ তারাও ভর্তি হয়, যাদের মার্ক তার থেকে কিছুটা কম তারাও ভর্তি হয়। আবার এনডিসিতে যাদের মার্ক 1200+ না তারাও কিন্তু চান্স পায়। তো সবই নির্ভর করতেছে তোমার প্রিপারেশনটা কেমন কলেজ ভর্তি বা কলেজ অ্যাডমিশনে। যদি তুমি যেই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা কোনগুলোতে হয়, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, তারপর হচ্ছে সেন্ট গ্রেগরি, এই 3টা কলেজে ছেলেদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা হয়, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষা হয়। তো এই 4টা কলেজ বাদে বাকি যে কলেজগুলোতে আছে সেগুলোতে বিভিন্ন নাম্বার, মানে বিভিন্ন নাম্বারের ছাত্রছাত্রীরা কিন্তু মিক্স থাকে। ওকে, তো যাদের মার্ক 1200+ ঢাকা কলেজে আবেদন করবা। ফার্স্ট চয়েস যদি তুমি ঢাকা কলেজ দাও, ইজিলি ঢাকা কলেজ পেয়ে যাবা। এছাড়াও অনেকে ঢাকা কলেজ না দিয়ে আদমজি ক্যান্টনমেন্ট দিতে পারে। ওকে, আদমজি ক্যান্টনমেন্ট, তারপর রাজুক, আরো অন্যান্য কলেজ, মাইলস্টোন, আরো অন্যান্য কলেজ দিতে পারে। ঠিক আছে, তো সবই নির্ভর করতেছে যে কে কোন কলেজে পড়তে চায় তার উপর। আচ্ছা, তো 1200+ যারা তারা ইজিলি চান্স পাবা। তারপরে যদি আসি 1250-এর মধ্যে 1155+, আচ্ছা প্লাস দিব না, আমি 1155 একটু বড় করি, যে 1165 টু 1190, 1165 থেকে 1190 মার্ক যারা পাইছো তারাও হচ্ছে কিন্তু ইজিলি চান্স পাবা। ঠিক আছে, যারা হচ্ছে 65 থেকে 70-এর মধ্যে আসো, যদি মানে আবেদনের সংখ্যা বেশি পড়ে, মানে 1200+ সংখ্যা বেশি পড়ে, তখন তাদের একটু চান্স পাওয়া কষ্ট হয়ে যাবে। কিন্তু যারা হচ্ছে 1165 থেকে 90-এর মধ্যে আছে তাদেরও কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি 90% আছে। এরপরে আরেকটা যদি প্রেডিকশন বলি, 1140 থেকে 1160, এই মার্কেট যারা আছো তারাও পেতে পারো। এবং লাস্ট একটা বলে দিই, 1120 থেকে 1130, এই লোকেরাও কিন্তু চান্স পেতে পারো। এবং শেষের এই চান্স পাওয়ার জন্য কিন্তু মাইগ্রেশন হতে হবে। মাইগ্রেশন মানে তো বুঝো, তুমি একটা চয়েস লিস্ট দিলা, চয়েস লিস্টের 5 নাম্বার কলেজটা তোমার আসছে, 5 নাম্বার থেকে মাইগ্রেশন হতে হতে 1 নাম্বার কলেজে আসবে, ওইটা হওয়ার জন্য এই মার্ক পসিবল। আচ্ছা, এখন আমাকে হচ্ছে গালি দিও না, এই যে মার্ক বলে দিলাম, এই যে মার্কের ডিস্ট্রিবিউশনটা বলে দিলাম, এইটা শুধুমাত্র একটা প্রেডিকশন, এটা ধারণা করে বলা। এর থেকে কম মার্কেও চান্স পেতে পারো, এর থেকে কম মার্কে চান্স নাও পেতে পারো, বা এই মার্কেও তুমি চান্স নাও পেতে পারো। বুঝতে পারছো, এই মার্কে ধরো চান্স পাওয়ার মানে কোনো পসিবিলিটি নেই, এরকম হতেও পারে। সবই নির্ভর করতেছে স্টুডেন্টরা বা তোমার থেকে যে বেশি নাম্বার পাইছে সে কোনটা চুজ করতেছে। সে যদি ঢাকা কলেজ চুজ করে, আর যদি কোথাও যেতে না চায়, সে অবভিয়াসলি ঢাকা কলেজেই চান্স পাবে। বুঝা গেছে? আচ্ছা, মানে সিটটা তার হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এখন আমি যদি আরেকটা কথা বলি, যে ঢাকা কলেজে পড়ালেখার মান কেমন, ঢাকা কলেজে পড়ালেখার মান কেমন, একটু ছোট্টভাবে যদি বুঝাইতে চাই, ঢাকা কলেজে যে টিচাররা আছে তারা যেমন ইন্টারের মানে একাদশ দ্বাদশ শ্রেণী যেমন ক্লাস নেয়, তারা কিন্তু অনার্সের ক্লাসও নেয়। তুমি যদি জেনে থাকো, মানে একটু এই ধারণাটা সবাই জানি আশা করি, ঢাকা কলেজে কিন্তু ইন্টারও থাকে, অনার্সও থাকে। ঢাকা কলেজে কিন্তু ইন্টারও যেমন একাদশ দ্বাদশ শ্রেণী আছে, এরকম আমাদের যে অনার্সের যে স্টুডেন্টরা তারাও আছে, আর মাস্টার্সও থাকে। আচ্ছা, তো অনার্সের যে টিচাররা ক্লাস নেয় তারাই কিন্তু কি ইন্টারে ক্লাস নেয়। এখন অনার্সের যে সিলেবাস সেটা কিন্তু বিশাল বড়, মানে তার মধ্যে ব্যাপক ধারণা, মানে ব্যাপক কনসেপ্ট আছে। ওই কনসেপ্টগুলো যে টিচার পারে, অবশ্যই তিনি ইন্টারের ছোট ছোট যে কনসেপ্টগুলো, মানে অনার্সের তুলনায় যে ছোট ছোট কনসেপ্টগুলো, সেগুলো ইজিলি পারবে। বুঝতে পারছো? আচ্ছা, তো টিচারের নিয়ে কোনো কমেন্ট হবে না, কারণ টিচার সবাই বেস্ট। এখন বুঝতে হবে যে টিচার বেস্ট, আমি টিচারের পড়া বুঝি কিনা। এক এক টিচারের অ্যাপ্রোচ এক এক রকম। তুমি যদি ওই টিচারের ওই অ্যাপ্রোচ বুঝতে থাকো, তার মানে তুমি সবকিছু বুঝতে পারছো। এখন ওনার অ্যাপ্রোচটা তুমি বুঝতে পারো না, বা তোমার কাছে সেটা বোধগম্য হয় নাই বলে যে ওই টিচার খারাপ, এরকম কোনো কথা না। কারণ টিচার এক এক ডিপার্টমেন্টে, যেমন রসায়ন বিভাগে অনেকগুলো টিচার আছে, পদার্থবিজ্ঞান বিভাগে অনেকগুলো টিচার আছে, সেরকম গণিত, বায়োলজি বলো, সব বিভাগে অনেকগুলো টিচার আছে। তো প্রত্যেকটা টিচার সবগুলো তোমার ক্লাসে, মানে একটা টিচারই যে তোমার 2 বছর ধরে ক্লাস নেবে এরকম না, অধ্যায় ভিত্তিক দেখবা টিচার চেঞ্জ হচ্ছে। ঢাকা কলেজে কি হয়, অধ্যায় ভিত্তিক টিচার চেঞ্জ হবে। ধরো ম্যাট্রিক্স অধ্যায় একজন স্যার করালো,
ভেক্টর বা সরলরেখা সে আরেকজন স্যার করাবো, বা সরলরেখা এবং বৃত্ত অধ্যায় অন্য একজন স্যার করালো উচ্চতর গণিতে, এইরকম ভাবে টিচার চেঞ্জ হবে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস, ফার্স্ট ইয়ারে মানে একাদশ শ্রেণীতে ফার্স্ট ইয়ারে শুধুমাত্র আমাদের প্রথম পেপারই পড়ানো, মানে ফার্স্ট পেপারই পড়ানো হয়, ফার্স্ট পেপার পুরোপুরি কমপ্লিট করানো হয়। সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার। আচ্ছা, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার। এবং তোমরা জানো যে ইন্টারে তোমরা এসএসসি তেও প্র্যাকটিক্যাল করে আসছো, ইন্টারেও কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে। ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, প্রত্যেকটা দুইটা করে পেপার, দুইটা করে পেপারের জন্য প্র্যাকটিক্যালও অনেকগুলো থাকে। তো ঢাকা কলেজে তোমার হচ্ছে প্রত্যেকটা যেই ল্যাব গ্রুপ থাকে সবগুলো ল্যাবে কিন্তু ল্যাব করানো হয়। রসায়ন বলো, পদার্থবিজ্ঞান বলো, উচ্চতর গণিত খুব একটা করানো হয় না, কিন্তু আইসিটি, তারপর হচ্ছে তোমার জীববিজ্ঞান, এই সবগুলো ল্যাব আছে। এই সবগুলো ল্যাবে কিন্তু তোমার ল্যাব করানো হয় সুন্দর মতো। এটা একটা রুটিন মাফিক হয়ে থাকে, ডেইলি ল্যাব থাকে না, সপ্তাহে একটা বা দুইটা ল্যাব থাকে। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ক্লাস টাইম। এইটা ঢাকা কলেজের জন্য খুবই একটা কার্যকরী জিনিস। ঢাকা কলেজে ক্লাস টাইম শুরু হয় 8টা থেকে 11টা 30 পর্যন্ত, মানে মাত্র 3.5 ঘন্টা ক্লাস হয়। ঢাকা কলেজে মাত্র 3.5 ঘন্টা ক্লাস হয়। তুমি সকালে 8টায় ক্লাস শুরু এবং 11:30টার মধ্যে ক্লাস শেষ। এটা হলে কি দেখা যাচ্ছে, ইন্টারের লাইফে আমরা যেটা ফেস করে আসছি যে নিজের পড়াটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমি কতটুকু পড়তেছি, টিচার আমাকে পড়াইতেছে, আমার 10টা টিচার আছে, ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য একটা টিচার, সেকেন্ড পেপারের জন্য একটা টিচার, এরকম 10টা 12টা টিচার আছে আমার। টিচার পড়াইলো ভালো কথা, আমি সব বুঝলাম, কিন্তু আমি যদি নিজে না পড়ি আমি সবকিছু ভুলে যাব। কারণ ইন্টার লাইফে দেখা যায় পড়ার পরিমাণ অনেক বেশি, এবং নিজে যদি প্র্যাকটিস করতে না থাকি বা নিজে যদি পড়তে না থাকি, তখন দেখা যাবে পড়াগুলো আর মনে থাকতেছে না, পরীক্ষায় ইজিলি জিনিস পারতেছি না। ওকে, তো ঢাকা কলেজের টাইম, ক্লাস টাইম হচ্ছে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টার মধ্যে এখন এখানে একটা কোয়েশ্চেন আছে, 3.5 ঘন্টার মধ্যে তোমার সিলেবাস ফুললি কমপ্লিট হবে না। এখন এটা আমি পরে আসতেছি যে কেন কমপ্লিট হবে না। তো 3.5 ঘন্টা ক্লাস হয় এবং তুমি বাসায় গিয়ে নিজে পড়ার অনেক বেশি সময় পাও। আচ্ছা, এখন আরেকটা জিনিস, ঢাকা কলেজে ক্লাস হয় হচ্ছে গ্যালারিতে। তোমরা সবাই ক্রিকেট স্টেডিয়াম দেখছো না, যে নিচের থেকে বসতে বসতে মানুষ উপরে যায়? ঢাকা কলেজেও ক্লাসগুলো হচ্ছে এরকম গ্যালারি সিস্টেম। গ্যালারি হচ্ছে 10টা আছে, হ্যাঁ 10টা আছে, ঠিক আছে। আমি ছিলাম গ্যালারি 5-এ, সেকশন ছিল ই, এবং আমি ছিলাম গ্যালারি 5-এ। তো গ্যালারিগুলো কিরকম হয়, তোমার নিচের থেকে উপরের দিকে, মানে সিঁড়ি দিয়ে হচ্ছে ক্রিকেট স্টেডিয়ামের যে গ্যালারিগুলো ওই রকম নিচের থেকে উপরের দিকে, এবং এক একটা সেকশনে 150 জন করে থাকে, এবং আমরা যখন করোনার সময় ছিলাম তখন আমাদের 150 জনকে 2টা ভাগে ভাগ করছে, 3টা ভাগে ভাগ করছে, E1 E2 E3, আমাদের 150 জনকে 3টা ভাগে ভাগ করছে এরকম ভাবে। কিন্তু এখন তো করোনা নাই, এই জন্য হচ্ছে 150 জনের ক্লাস একত্রে হয়। এখন এখানে একটা সমস্যা আছে, 150 জনের ক্লাস একত্রে হলে বোঝা যায় না হচ্ছে 150 জন একসাথে পড়তেছে, কেউ না কেউ তো কথা বলবেই। কিন্তু এইটা মনিটরিং করার জন্য ঢাকা কলেজে প্রত্যেকটা রুমে হচ্ছে সিসিটিভি ক্যামেরা থাকে। সেই সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হয় যে কোন স্টুডেন্ট কথা বলতেছে। যখনই দেখে সে ক্লাসে ব্যাঘাত ঘটাচ্ছে, ওই সিসিটিভি ক্যামেরা দিয়ে মাইক থাকে, সেখান থেকে তাকে তাড়াতাড়ি আইডেন্টিফাই করে ক্লাসরুমের বাইরে বের করে দেওয়া হয়। খুবই কিন্তু স্ট্রিক্ট। ওকে, আচ্ছা, এই যে 150 জনের যে প্রবলেমটা বললাম, ধরো স্যার তোমাদের বুঝাচ্ছে, স্যার অনেক ভালো বুঝায়, তুমি হচ্ছে কেমিস্ট্রির অনেক স্যার আছে, হামিদ স্যার আছে, তারপর আরো অনেক স্যার আছে, তারপর ফিজিক্সের বিভকর বণিক স্টার স্যার একজন আছে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা সাবজেক্টের কিছু আইকনিক স্যার আছে, যেটা আমরা ঢাকা কলেজে বলে থাকি, এরকম অনেকগুলো স্যার আছে। এখন 150 জনে স্যার পড়া বোঝালো, তুমি একটা টপিক বুঝলা না, স্যার তুমি যখন স্যারকে কোয়েশ্চেন করবে স্যার অবভিয়াসলি বুঝাই দিবে। কিন্তু সমস্যা যেটা হয় যে সবসময় স্যারকে কোয়েশ্চেন করার যে প্রসেসটা সেটা খুবই লেন্দি হয়ে যায়। কেন? কারণ 150 জন, তোমার মতো আরো তোমার 50 জন বন্ধুর প্রবলেম থাকতে পারে না। এখন স্যার কার্ডটা রেখে কার্ডটা শুনবে, তো সমস্যাটা হচ্ছে এই জায়গাতেই হয়। কিন্তু স্যাররা ক্লাসে যা বুঝায় তা মোর দেন এনাফ। স্যাররা ক্লাসে যা বুঝায় তুমি যদি ভালোভাবে পড়তে পারো, সেটা আয়ত্ত করতে পারো, ইজিলি সবকিছু পারবা। এখন আরেকটা ছোট্ট জিনিস বলি, এখানে হচ্ছে পরীক্ষা সিস্টেম থাকে।
পরীক্ষা সিস্টেম হচ্ছে সিটি এক্সাম থাকে, সিটি এক্সাম থাকে, তারপর হচ্ছে ইয়ার ফাইনাল থাকে, এই দুইটা এক্সাম বা সবগুলো এক্সামে যত যে এক্সাম হোক না কেন তোমাকে অবশ্যই 80% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। সবগুলো এক্সামে তোমাকে 80% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। 80%-এর কম যদি হয়ে যায় তখন কিন্তু পরীক্ষা দিতে পারবে না। গার্ডিয়ান এনে তারপরে পাস নিয়ে এরপর তোমার পরীক্ষা দিতে হবে। আবার বলতেছি 80%-এর কম যদি অ্যাটেন্ডেন্স হয় তখন কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এখন এখানে ঝামেলা যেটা হয় যে আমি যখন ঢাকা কলেজে পড়ছি তখন আমার বেশিরভাগ বন্ধুরা ছিল, মানে বেশিরভাগ বলতে ধরো 1200 স্টুডেন্টের মধ্যে 5 থেকে 600 মানুষ ছিল ঢাকার বাইরে, 5 থেকে 600 মানুষ ছিল ঢাকার বাইরে। এখন তাদের বাবা মাকে তো যদি 80%-এর কম অ্যাটেন্ডেন্স হইতো নিয়ে আসা পসিবল না। একটা পরীক্ষার জন্য বাবা মাকে সেই গ্রাম থেকে নিয়ে আসবে, গ্রাম বলতে অন্যান্য শহর থেকে নিয়ে আসা কষ্ট না? তো তখন তারা কি করতো, তারা ক্লাসে পর্যাপ্ত পরিমাণে প্রেজেন্ট থাকতো। এখন সুবিধা অসুবিধা, সুবিধা হচ্ছে নিজস্ব বাস সার্ভিস আছে। সুবিধা হচ্ছে নিজস্ব বাস সার্ভিস আছে। তোমার বাসা যদি সাইনবোর্ড, মিরপুর, তারপর বনশ্রী এই সব জায়গাতে হয়, তুমি ঢাকা কলেজের যে বাস আছে ইজিলি যাইতে পারবা। দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে তোমার মাত্র ভর্তি হওয়ার সময় একটা টাকা লাগে, ফার্স্ট ইয়ার ফাইনালের পরে সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য একটা টাকা লাগে। এই দুইটা টাকার পরে আর কিছু কোনো টাকা লাগে না। এই দুটো টাকার পর একটা কোনো টাকা লাগে, একটা হচ্ছে যখন এইচএসসির ফর্ম ফিল আপ করবা তখন আরেকটা টাকা। কলেজে পড়ার সময় তোমার এই তিনটা জায়গায় মাত্র টাকা লাগবে যদি তুমি হলে না থাকো, যদি তুমি ঢাকা কলেজে যে হলগুলো আছে ওগুলোতে না থাকো। আচ্ছা, তো কম ফি। 3 নাম্বার যে সুবিধা সেটা হচ্ছে হল আছে। বেশিরভাগ ঢাকা কলেজের স্টুডেন্টরা এখন পর্যন্ত অনেকেই হচ্ছে হলের মানে ঢাকার বাইরে থেকে আসে। এখন ঢাকার বাইরে থেকে আসলে কোন একটা মেসে বা অনেকগুলো বন্ধু মিলে একটা ফ্ল্যাটে থাকতে যে খরচ হয়, হলে থাকলে তার থেকে অনেক কম খরচ হয়। ওকে, তো এই কারণগুলোর মানে এই জিনিসগুলো পর্যালোচনা করেই হচ্ছে অনেকেই ঢাকা কলেজে ভর্তি হয় যে আমাদের ফি কম লাগে, তারপর হচ্ছে আমাদের একটা হল থাকে, হলের নিজস্ব ডাইনিং ব্যবস্থা থাকে, তো হলের হচ্ছে মান্থলি একটা ফি থাকে, ওইটা দিলে ও তেমন আর মানে টাকা পয়সা লাগে না। ওকে, হলে 2 বেলা খাবার থাকে, সকালের মেবি নাস্তাটা নিজে করে নিতে হয় কিন্তু 2 বেলা খাবার থাকে। আচ্ছা, এরপর যদি আমি আরেকটা পয়েন্টে আসি, বাস সার্ভিস থাকে, আমাদের কম ফি থাকে, হল আছে। আরেকটা যে পয়েন্ট সেটা হচ্ছে, এটা হচ্ছে একটু মানে তোমাদের মনে কষ্ট লাগতে পারে, ছেলেদের যারা আছো মনে কষ্ট লাগতে পারে, সেটা হচ্ছে চুল ছোট রাখা লাগে। বুঝতে পারছো? ঢাকা কলেজে যখন পড়বা আমাদের হচ্ছে ঢাকা কলেজে একটা রীতি আছে যেটার মধ্যে হচ্ছে চুল ছোট একদম, মানে একদম আর্মি কাটও না, হচ্ছে মেশিন দিয়ে 0.1 বা 0.2 বা 3 মারতে হবে, একদম সমান, সামনে পিছিয়ে সব সমান করতে হবে। ওকে, তো এইটার কারণে হচ্ছে অনেক ছেলে ঢাকা কলেজে ভর্তি হয় না, কারণ 2টা বছর হচ্ছে চুল ছাড়া থাকতে হবে। আসলে তুমি ঢাকা কলেজে যে এনজয়মেন্টটা পাবা বা যেই ফ্রেন্ড সার্কেলটা পাবা, একটা যদি ফ্রেন্ড সার্কেল ভালো যারা পড়ালেখা করে ডেইলি, এরকম একটা ফ্রেন্ড সার্কেল গঠন করতে পারো, তোমার কলেজ লাইফটা অনেক সুন্দর কাটবে। ওকে, এখন আসি একটা প্রবলেম যেটা হচ্ছে সবাই জানে, অসুবিধা। প্রথম অসুবিধাটাই হচ্ছে একটাই অসুবিধা, সেটা হচ্ছে গ্যাঞ্জাম। কি গ্যাঞ্জাম? ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজের মধ্যে যে গ্যাঞ্জাম, এটা সবাই জানে, বাংলাদেশের সব মানুষই জানে যে এই 3টা কলেজের মধ্যে কিছু না হলেও একটা গ্যাঞ্জাম লেগে থাকে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে অনেকের প্রবলেমেটিক ফেস হয়, যার কারণে হচ্ছে ভর্তি হতে চায় না। তা আমি বলবো, আমি যতদিন ঢাকা কলেজে পড়ছি আমি এরকম কোনো গ্যাঞ্জাম ফেস করি নাই বা এরকম কোনো সমস্যা ফেস করি নাই। অবশ্যই হয়েছে, না হলে তো এটা মানুষ মানে চড়াইতো না। অবশ্যই সেই প্রবলেমটা হয়েছে, আমি চলে যাওয়ার পর হয়েছে বা আমি চলে যাওয়ার আগেও হয়েছে। ওকে, তো সবসময় আমরা ট্রাই করছি যে এরকম যে কোনো কিছু অ্যাভয়েড করা, যতটা পারা অ্যাভয়েড করা, এবং যতটা পারা অ্যাভয়েড করা না অ্যাভয়েড করতেই হবে। কারণ আমরা কলেজে ভর্তি হয়েছি শুধুমাত্র পড়ালেখার উদ্দেশ্যে, এখানে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, ওইগুলো করব, ফ্রেন্ড সার্কেল বানাবো, একসাথে পড়ালেখা করব, এবং এই কলেজটা যাতে আমার স্বপ্ন পূরণের সাথী হয় সেটা আমরা চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে সিলেবাস শেষ হয় না। সিলেবাস শেষ হয় না, এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা কেন, সিলেবাস কেন শেষ হয় না? এত ভালো টিচার, বুঝো
3.5 ঘন্টা ক্লাস। তোমার উইকে দেখবা ফিজিক্সের ক্লাস একটা বা দুইটা, হায়ার ম্যাথের ক্লাস একটা বা দুইটা, কেমিস্ট্রি ক্লাস দুইটা, রসায়নের ক্লাস দুইটা, এরকম করে দুইটা দুইটা করে ক্লাস করে দেখা যাচ্ছে কি শেষ হচ্ছে না সিলেবাস, মানে কিছু না কিছু টপিক বাদ রয়ে যাচ্ছে, যেটা হচ্ছে তোমার নিজে পড়ে কভার করতে হবে। এবং আরেকটা সুবিধার ক্ষেত্রে আরেকটা বলি, সেটা হচ্ছে যে প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড হয়। সিটি বলো বা ফাইনাল বলো, প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড হয়। সিটি বলো বা ফাইনাল বলো, দুইটা এক্সামে কোয়েশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয় এবং এই কোয়েশ্চেন থেকে বোর্ড পরীক্ষায় ইজিলি কমন পাওয়া যায়। কোয়েশ্চেনগুলো মানে কমন পাওয়া যায়, হুবহু কি তুলে দিবে এরকম না, এই কোয়েশ্চেন প্যাটার্নের সাথে সাদৃশ্য থাকে বোর্ডের কোয়েশ্চেনে। বুঝা গেছে? আচ্ছা, তো এই গেল সুবিধা অসুবিধা। এখন আর কিছু আছে? আর কিছু না। আচ্ছা, হল বললাম, তারপর হচ্ছে কলেজের জিনিসপাতি বললাম। আরেকটা জিনিস বলে নেই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা অ্যাক্টিভিটিসের মধ্যে আমি দুইটা ক্লাবের নাম বলবো, ডিসিএসসি, আরেকটা হচ্ছে ডিসিডিএস। একটা হচ্ছে ঢাকা কলেজ সায়েন্স ক্লাব, একটা হচ্ছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। দেখো, কলেজে যখন আমরা ভর্তি হব পড়ালেখা তো করবই, তারপর পড়ালেখার সাথে সাথে আমাদের নিজেদের কিছু পার্সোনাল স্কিল আছে যেগুলো আমাদের বিল্ড আপ করতে হয়, বা স্কিলগুলো কি আমাদের নিজেদের আর একটু বিকাশ করতে হয়। ধরো আমি আগে মানে তুমি ধরো কারোর সামনে কথা বলতে পারো না, মানে তোমাকে একটা অনুষ্ঠানে নিয়ে গেল, বলো তুমি এখানে একটা স্পিচ দাও, তুমি স্পিচ দিতে পারলা না। এই যে জিনিসটা, এই যে প্রতিবন্ধকতা, এই যে মানে সবার সামনে কথা না বলতে পারার যে প্রতিবন্ধকতাটা, এই প্রতিবন্ধকতাটা দূর করবে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো। ডিবেটিং ক্লাবে যদি যুক্ত হও, তুমি যদি আগে থেকে ডিবেট করে থাকো, তারা হচ্ছে খুবই ভালোভাবে, ঢাকা কলেজ ডিবেটিং ক্লাব খুবই সুনামধন্য, ঠিক আছে? তো এই ডিবেটিং ক্লাবে তুমি ডিবেট করতে পারবা, বিভিন্ন ন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেখানে পার্টিসিপেট করতে পারবা, এবং প্রাইজ যেগুলো পাবা এগুলো কি তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে বা তোমার সামনের জীবনের ক্ষেত্রে সেখানে কি অনেক ভালো ইফেক্ট ফেলবে। আর ঢাকা কলেজ সায়েন্স ক্লাব হচ্ছে অনেক সুপরিচিত এবং একটা রিনাউন্ড একটা ক্লাব। এই ক্লাবের মধ্যে দেখবা ন্যাশনাল সায়েন্স ফেস্ট হয়, যেখানে তুমি কি প্রজেক্ট বানাতে পারবা, পেপার সাবমিশন করতে পারো। পেপার বলতে ওয়ালপেপার, ঠিক আছে? ওয়ালপেপার বলতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, তারপর অলিম্পিয়াড থাকে, এরকম বিভিন্ন ধরনের জিনিসে তুমি জয়েন করতে পারবা। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অবশ্যই দরকার। এতে হচ্ছে কি মানুষ চিনা যায়। মানুষ চিনা যায় বলতে কি, বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হওয়া যায়, তাদের ভাবমূর্তি থেকে বোঝা যায় যে এই অঞ্চলের মানুষ সেরকম, বা মানুষের মধ্যে কি রকমের ব্যতিক্রম আছে, সবকিছুই এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তুমি বুঝতে পারবা। আচ্ছা, তো লাস্টলি আসো, ঢাকা কলেজ কি আমার জন্য কিনা। তো সবাই কলেজ চয়েসের ক্ষেত্রে একটা জিনিস ভুল করে, তারা হচ্ছে সুনামধন্য কলেজে যায় কিন্তু তারা হচ্ছে দূরত্বটা চিন্তা করে না। দূরত্বটা চিন্তা করে মানে বুঝো, ধরো তোমার বাসা কুমিল্লা এবং তুমি বাসা শিফট করবা না ঢাকায়, তুমি ঢাকায় বাসা শিফট করবা না, কিন্তু তুমি ঢাকা কলেজে ভর্তি হয়েছো। এখন তোমার কি কুমিল্লা থেকে ডেইলি যাতায়াত করা পসিবল? এটা উদাহরণের জন্য বলতেছি, কুমিল্লা থেকে ডেইলি যাতায়াত করা পসিবল? অবশ্যই না। তো তখন কি হয়, তখন যে ঝামেলাটা হয় যে এই যে বাসা দূরে কিন্তু আমার কলেজটা তার থেকেও দূরে, এই যে যাতায়াতে যে সময়টা যায়, এতে একে শরীরের শক্তি যায়, ক্লান্ত বোধ হয়, সাথে হচ্ছে কি যখন বাসায় পৌঁছায় তখন আর পড়ালেখার ইচ্ছা থাকে না। তো সবাইকেই বলতেছি যে যেই কলেজেই ভর্তি হও না কেন, সবসময় চেষ্টা করবা বাসার কাছে যে কলেজটা আছে, বেস্ট যে কলেজটা, সেটাই ভর্তি হওয়ার ট্রাই করবো, অথবা বেস্ট কলেজে ভর্তি হলেই আশেপাশে কোথাও বাসা নেওয়ার ট্রাই করবো। কেন? কারণ যাতায়াতে যে সময়টা যায় সেই সময়টায় তোমার একে তো শরীর মানে ক্লান্ত হয়ে যাবে, সাথে হচ্ছে যখন বাসায় পৌঁছাবা পড়ালেখার ইচ্ছা থাকবে না, শক্তিও থাকবে না। বুঝা গেছে? আচ্ছা, তো এখন যেটা আসো, ঢাকা কলেজ কি আমার জন্য? ঢাকা কলেজ কেন আমার জন্য? তুমি যদি হচ্ছে পরিশ্রমী হতে পারো, নিজে নিজে পড়ার ইচ্ছা থাকে, কেন 3.5 ঘন্টায় স্যার কিন্তু তোমাকে ধরিয়ে ধরিয়ে সব পড়িয়ে দিবেন। স্যার নিজের লেকচারে যতটুকু পার্ট ওই দিন পড়ানো দরকার স্যার ওইটুকুই তোমাকে পড়াবে। তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে স্যার সেই কোয়েশ্চেনটা তোমার কাছ থেকে নেবে, কিন্তু বাসায় গিয়ে তোমাকে ওই জিনিসটা নিজেই পড়তে হবে। এখন তুমি যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি থাকো বা কোনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকো, অবশ্যই সেখানে ক্লাসগুলো দেখে তোমার টপিকটা ক্লিয়ার হয়ে নিতে হবে, এই জিনিসগুলো করতে হবে। তারপর একটা যে জিনিস করতে হবে যে কলেজটা তোমার জন্য কিনা। আবার বলতেছি যে দূরত্বের একটা বিষয়, আমার বাসা ছিল সাইনবোর্ড, আমি যদি সাইনবোর্ড থেকে আমার কলেজের বাস ছিল, আমি কলেজের বাসে উঠে একদম ডিরেক্টলি কলেজের বাসে নামি, কলেজের কাছে নামিয়ে দিত।
তো এইটা করতে আমার কিন্তু টাইম লাগতো, আমার বাসা থেকে সকালবেলা আসতে ধরো 30 মিনিটের মতো লাগতো। তো এই যে 30 মিনিট খুবই কম সময়, আবার যেতে হচ্ছে 1 ঘন্টার মতো লাগতো, কারণ দুপুরের দিকে একটু জ্যাম থাকতো। কাছাকাছি কিন্তু, কিন্তু তোমার যদি যাইতে আসতে 2-3 ঘন্টা 4 ঘন্টা লাগে, তখন কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে না? এই জিনিসটা যাতে না হয় এই জন্য সবসময় চেষ্টা করবা যে কলেজ যেটাই চয়েস করো না কেন অবশ্যই যাতে বাসার কাছে হয়, এই জিনিসটা খেয়াল রাখা। ওকে। আর নিজের যদি পরিশ্রমী হতে পারো, বুঝে পড়ার শক্তি থাকে, ক্লাসে মনোযোগ দিতে পারো, অনেক বেশি মানুষের ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারো, মনোযোগ যাতে নষ্ট হয় না হয়, এইসব জিনিস যদি করতে পারো অবশ্যই তুমি ঢাকা কলেজে ওয়েলকাম। এবং তোমার নাম্বার যদি মানে চান্স পাওয়ার মতো হয়ে থাকে অবশ্যই তুমি ঢাকা কলেজে ভর্তি হও। তো আজকের ঢাকা কলেজের রিভিউ এর পর্যন্তই। নেক্সটে কোন কলেজ, নেক্সট আমি কোন কলেজের রিভিউ করব বা কোন কলেজ নিয়ে তোমাদের একটু ধারণা দিব, সেটা আমাকে একটু কমেন্টে জানাবা। আজকে পেজ থেকে, মেইন পেজ থেকে আপলোড হবে, ইউটিউব থেকে আপলোড হবে, একটু কমেন্টে জানাবা। আমি তোমাদের কমেন্টটা দেখে আমি নেক্সট যে কলেজ হবে সেটার জন্য একটা ভিডিও রেডি করে দিব। ওকে, সবাই ভালো থাকো, সুন্দরভাবে ছুটি কাটাতে থাকো, আর একটু একটু করে পড়ালেখা শুরু করো। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।